সেশন নিয়ে কোনো কমেন্টস আছে কিনা, কারো কোনো কথা আছে কিনা? কারো কোনো ফিডব্যাক আছে আমাদের লাস্ট যে সেশনটা ছিল সেটা নিয়ে? কোনো কমেন্টস নাই না? আচ্ছা, নাই, ঠিক নো স্যার। আছে। তো আমি ধরে নিচ্ছি এটা ভালো অথবা খারাপ কিছু একটা ছিল। এনিওয়ে, তো আমাদের বাক্সে আমরা বেশ কিছু কন্টেন্ট ওপেন করে দিয়েছি, আর ক্লাসরুমে এই যে আমাদের সেশনটা ছিল তার উপর একটা রিপোর্ট রাইটিং দিয়েছি 2 পেজের। জাস্ট আপনারা ওই রেকর্ডিংটা শুনে বা স্লাইডের মধ্যে সব কন্টেন্ট দেওয়া আছে সেটার উপর বেস করে একটা 2 পেজ রিপোর্ট সাবমিট করবেন, ঠিক আছে? তো আজকে আমরা আজকে সহ আমাদের হয়তো 4টা লেকচার হলে আমাদের কোর্সটা মোটামুটি শেষ হবে। এর মধ্যে যে সেশনটা ছিল সেশন ইটসেলফ একটা লেকচার কভার করে। সো যাই হোক, আমি আজকের পর আজকে হয়তো আমাদের পাওয়ার প্ল্যান্টের পার্ট শেষ হয়ে যাবে। পরের থেকে আমরা যা পড়বো সব হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইকোনমি। তো ইকোনমির 4টা লেকচারই ওপেন আছে, আপনারা চাইলে পরের ক্লাসগুলোর আগে লেকচারগুলো একটু দেখে আসতে পারেন, তাহলে যেটা হবে ম্যাথগুলো বুঝতে একটু ইজি হতে পারে। ওগুলো রেকর্ডেড লেকচার, কন্টেন্ট স্লাইড সবই দেওয়া আছে। তো তাহলে যেটা হবে আপনাদের ক্লাসগুলো বুঝতে ইজি হবে। আর আমি ওইটার উপর বেস করে একটা অ্যাসাইনমেন্ট শিট দিব, ওই সেম ম্যাথগুলোরই একটা অ্যাসাইনমেন্ট শিট। তো ওই ম্যাথগুলো সব পরীক্ষার জন্য সবার করতে হবে আর কি, পরীক্ষার আগে। হ্যাঁ, তো ওখান থেকে পরীক্ষায় হয়তো আমরা কোয়েশ্চেনগুলো পাবো। বুঝা গেছে কি বললাম? জি স্যার। জি। আচ্ছা, গুড। তো আমরা আজকে তাহলে আমাদের লেকচারে যাই। আজকে আমরা আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কয়েকটা টাইপের পাওয়ার প্ল্যান্টের কিছু বেসিক আইডিয়াগুলো দেখব। হ্যাঁ, খাদিজা বলেন। স্যার আমাদেরকে কি একটু রিপোর্টের ফরম্যাটটা নিয়ে বলা যায়, মানে কি কি লিখবো বা কি কি থাকবে ফরম্যাট রিপোর্ট? ফরম্যাট না, জাস্ট আপনি টাইপ করবেন 2 পেজের ভেতর, এটা ব্রিফ সামারি আর কি, মানে কোনো ফরম্যাট না, আপনি যা যা শুনেছেন যা যা শিখেছেন ওইটাই আর কি, ঠিক আছে? ওটা কোনো স্পেসিফিক কোনো ফরম্যাট লাগবে না। স্যার এটা টাইপ হতে হবে স্যার? টাইপ ওকে স্যার, করতে ঠিক পারেন, আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। টাইপ করতে পারেন, ঠিক আছে? যা যা শিখলেন সামারি করে দিলেন আর কি, ইনফরমেশনগুলো। স্যার হ্যান্ড রিটেন হলে সমস্যা আছে নাকি স্যার দুইটি অপশন আছে? হ্যান্ড রিটেন কষ্ট হলে, মানে কষ্ট না হলে হ্যান্ড রিটেন দিতে পারেন, মানে আমার কোনো সমস্যা নাই। ওকে স্যার। আমি জাস্ট রিপোর্টটা নিচ্ছি যে আপনারা যেহেতু অ্যাটেন্ড করেছেন, আপনাদের আহ, কি কি শিখলেন ওই জিনিসটা একটু লিখা, এটাই আর কি, জাস্ট একটু রিভাইজ হলো আর কি বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি আজকের লেকচার। ওকে, আমার স্ক্রিনটা দেখা গেলে একটু কাইন্ডলি বলবেন সবাই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার, আচ্ছা। গুড। তো আমাদের আজকের পার্টটা হচ্ছে মোস্টলি ডিফারেন্ট টাইপস অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেগুলোর ডিফারেন্স এবং ব্লক ডায়াগ্রামগুলো এবং পাওয়ার প্ল্যান্টের মেইন কম্পোনেন্টগুলো কি সেটা আমরা আজকে মেইনলি দেখার চেষ্টা করব। তো লাস্ট দিন আমি কম্পোনেন্টগুলো নিয়ে কথা বলছিলাম, যে মেইন পার্ট অফ নিউক্লিয়ার প্ল্যান্ট আর নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেটা হচ্ছে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা যেখানে হিট দেই, সেই পার্টটা। তো এখানে রিঅ্যাক্টর হচ্ছে সেই হিট জেনারেশনের কাজটা এখানে করতেছে। অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ হিট এক্সচেঞ্জার, যেখানে আমরা স্টিম প্রোডাকশনের ওয়াটারটাকে হিট করার জন্য হিটটাকে এক্সচেঞ্জ করে স্টিম প্রোডাকশন করি। এই স্টিম থেকে আমাদের থার্মাল সাইকেলটা আবার শুরু। তো এরপরে থাকে স্টিম টারবাইন, অল্টারনেটর, কন্ডেন্সর, এই জিনিসগুলো সবাই আমরা জানি, অলরেডি পড়ে আসছি স্টিম পাওয়ার প্ল্যান্টে। এখানে যে নিউক্লিয়ার রিয়েক্টরগুলো, এই রিয়েক্টর কি কি টাইপসের রিয়েক্টর আছে, এই পার্টগুলো আমরা হচ্ছে আজকে একটু দেখব, কয়েকটা বেসিক পার্ট। তো নর্মালি নিউক্লিয়ার রিয়েক্টরটা আসলে কি? নিউক্লিয়ার রিয়েক্টর হচ্ছে এখানে একটা ডিভাইস যেখানে আপনার নিউক্লিয়ার চেইন রিয়াকশন হয়, এবং এই নিউক্লিয়ার চেইন রিয়াকশনের বা রিয়েক্টরের মেইন পারপাস হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরের ইনিশিয়েশন, কন্ট্রোল এবং সাস্টেইন। এই 3টা জিনিস হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরের কাজ। এখানে আমাদের মেইন হচ্ছে যে স্টেডি স্টেট রেটে হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরটা মেইনলি আসলে অপারেট হয়।
অর্থাৎ আপনার চেইন রিয়াকশনটা ইনিশিয়েট করবে, কন্ট্রোল করবে এবং এটা স্টিডি রেটে সাস্টেন করতে হবে। আদারওয়াইজ স্টিডি রেটে না রাখলে আমাদের যে অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল আউটপুট সেটা আমরা মেনটেন করতে পারবো না, এই ধরনের কিছু প্রবলেম হতে পারে। তো নর্মালি এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মেইন পারপাস। এখন এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে মেইন অপারেশন বা পুরো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে এটার জন্য আমরা একটা ভিডিও দেখব আগে। অ্যানিমেটেড ভিডিও দেখার পর আমরা হচ্ছে আমাদের লেকচার আবার ফিরে আসবো। আমি একটু শেয়ার করছি আমার স্ক্রিন, আপনারা দেখতে পেলে আমাকে একটু রেসপন্স করবেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে একটু অন করছি। Nuclear reactor. In this video, we're going to learn about the nuclear reactor. Nuclear reactors are the modern-day devices extensively used for power generation as the traditional fossil fuels, like coal, are at the breach of extinction. A nuclear reactor is the source of intense heat, which is in turn used for generation of power in nuclear power stations. Its mechanism is similar to that of a furnace in a steam generator. The steam is used to drive the turbines of the electric generator system. A nuclear reactor consists of three crucial components: fuel elements, moderator, and control rods. Fuel elements come usually in the shape of thin rods of about 1 centimeter in diameter and contain fissionable nuclei like uranium-235 or uranium-238. These rods vary in number according to the size of the reactor. In large power reactors, thousands of fuel elements are placed close to each other. This region where these fuel elements are placed is called the reactor core. These fuel elements are normally immersed in water, which acts as a moderator. The objective of a moderator is to slow down the energy neutrons in a nuclear reactor, which are produced during the nuclear fission process by the fuel elements. Thermal neutrons, which are the neutrons with energy of about 0.04 electron volts, are capable of producing fission reaction with uranium-235. During the fission reaction process, new neutrons are given out, which have energies of about 1 MeV. This is 1 mega electron volts. These neutrons typically escape from participating in another fission process, as they are accompanied by enormous energy release. In fact, the probability of these neutrons produce another fission reaction is 500 times less than that compared to a thermal neutron. This is where a moderator is extremely useful. Moderators have the capability to slow down, or in other words, moderate, the speeds of these high-energy neutrons so that they can in turn be used for a chain reaction to trigger multiple fission reactions of other uranium-235 nuclei. Commonly, ordinary or heavy water is used as a moderator in nuclear reactors because of the deuterons present in them, which are capable of slowing down the neutron's speed. Water molecules in the moderator are useful in slowing down the high-energy neutrons, which leave the fuel element after nuclear fission. These high-energy neutrons collide with water molecules, thereby losing out on some energy with every collision and therefore slowing down substantially. A new fission reaction can now be triggered using this slow neutron by striking it with a fuel element. The third and most prominent part of a nuclear reactor are the control rods. In order to get a steady output of energy from the nuclear reactor, every single fission reaction should trigger another fission reaction and ensure the availability of spare neutrons released to trigger the chain reactions. By controlling the number of spare neutrons available at any given time, the rate of nuclear fission chain reactions can be controlled. This control on the fission reaction can be maintained using control rods. The main function of the control rods is to absorb any excess or spare neutron in the moderator in order to prevent any further fission reactions. Usually, such control rods are made of boron or cadmium. To increase the rate of fission reactions, these rods can be removed from the moderator. A steady output of energy can thus be maintained by inserting or removing the control rods in the nuclear reactor. Now that we know the components of a nuclear reactor, let's understand the working of a nuclear reactor. It's usually enclosed in a shield made of thick concrete walls.
It consists of a reactor core, pump, and heat exchanger. The reactor core and pump are placed in contact with the water, which is usually the heat exchanger in these reactors. Due to the enormous amount of heat released during the fusion reaction, the surrounding water gets heated up and changes to steam, which is in turn used to turn the turbines. So, huge heat energy gets converted into electrical energy. Water is continuously flown in and out of the nuclear reactor using the pump. So, a nuclear reactor successfully generates nuclear energy from fission reactions. ওকে, আপনারা কি দেখেছেন পুরোটা? কোনো বুঝতে প্রবলেম হয়েছে কোনো? না স্যার। আচ্ছা, তো এটাই আমরা এখন একটু আমাদের কন্টেন্টে দেখি জিনিসটা কি। তো আমরা যেটা দেখলাম এটা বেসিক নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরকার কম্পোনেন্টগুলো। তো সেটাই আমরা আমাদের লেকচার আজকে দেখব যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতর কি কি থাকে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ফার্স্ট অফ অল একটা কোর থাকতে হবে। আমরা দেখেছি যে এই কোরের সাথে আমরা দেখছিলাম যে মডারেটর নামে একটা অপশন আছে। এটা ডিটেল আমি একটু পরে বলছি। সাথে থার্মাল শিল্ডিং, বাহিরে কনক্রিটের একটা শিল্ডিং থাকে, রিফ্লেক্টর থাকে, রিঅ্যাক্টর ভেসেল থাকতে হবে একটা, কুলিং অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। আমরা দেখেছি কন্ট্রোল রড, এই যে উপরে এইগুলো কন্ট্রোল রড, এগুলো ইনসার্ট করার অপশন থাকতে হবে, বায়োলজিক্যাল শিল্ড থাকতে হবে। এখানে বেশ অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে কথা বলা হচ্ছে। তো একটা হচ্ছে কুলিং, সেটা হচ্ছে কুল্যান্ট ইন অর আউট। আমরা দেখতে পাচ্ছি এই কুলার হতে পারে ওয়াটার। মডারেটর হিসেবে অনেক সময় ম্যাটেরিয়াল ইউজ করা হয়, অনেক সময় লিকুইড যেটাকে আমরা বলছি যে ওয়াটার, সেটাও নিজেও হেভি ওয়াটার যেগুলো আছে এগুলো মডারেটর হিসেবে ইউজ করা যেতে পারে। আর ফুয়েল রড, আমরা যেটা ইউরেনিয়াম 235 ফুয়েল সেটা ইউজ করছি। সাথে থার্মাল শিল্ডিং, এই বাহিরে একটা থার্মাল শিল্ডিং দেখা যাচ্ছে, হিটটা যাতে বাহিরে না আসতে পারে। এর বাইরে একটা কনক্রিটের শিল্ডিং থাকে, এর পুরো জিনিসটা আবার একটা ডোম শেপ শিল্ডিং এর ভেতর থাকে, যেটা হচ্ছে বায়োলজিক্যাল শিল্ডিং, অর্থাৎ এই রিঅ্যাক্টিভিটিটা যাতে বাহিরে না আসতে পারে। তো ওভারঅল এই ছিল মোটামুটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কম্পোনেন্টগুলো। এখন আমরা এটার ডিটেলগুলো একটু দেখি যে কোনটার কাজ বা কোনটা কি পারপাস সার্ভ করে। এটা একটা টিপিক্যাল রিসার্চ নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ছবি দেখা যাচ্ছে, এবং এর পাশে একটা পাওয়ার প্ল্যান্ট, এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো বসানো, এবং এগুলো হচ্ছে কুলিং টাওয়ার। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ফার্স্ট অফ অল রিঅ্যাক্টর কোর যেটা, সেটা হচ্ছে মেইনলি ফুয়েল রড থাকবে। বিভিন্ন রকম ম্যাটেরিয়াল হতে পারে, ফুয়েল হিসেবে ইউজ করা যায়, যেমন এনরিচড ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, ইউরেনিয়াম 235, 233 এই যেগুলো ইউজ করা যায়। আর এই ফুয়েল রডের সাথে একসাথেই হয়তোবা অন্য একটা ম্যাটেরিয়াল যেটাকে মডারেটর বলা হয় সেটা থাকতে পারে। আর নর্মালি এখানে যেটা করা হয়, যাতে ওয়াটার যেহেতু থাকবে তো কোরোশন হতে পারে, কোরোশন ফ্রি রাখার জন্য এখানে অনেক ক্ষেত্রেই রেজিস্টিং মেটাল যেমন অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, জিরকোনিয়াম এই ধরনের ম্যাটেরিয়ালগুলো ইউজ করা যেতে পারে। আর নর্মালি যে ফিশন হয় সেখানে টেম্পারেচার যেটা প্রডিউস হচ্ছে সেটা 1100 ফারেনহাইট, এই লেভেলের টেম্পারেচার প্রডিউস হতে পারে। তো নিউক্লিয়ার কোরের ভেতরে আমাদের ফিশন রিয়াকশন বা চেইন রিয়াকশন যেটা, সেটা ইনিশিয়েশন হবে। ইনিশিয়েশন হওয়ার পরে যখন এটা কন্ট্রোল করার প্রয়োজন হবে তখনই আমার শব্দটা আসবে মডারেটর। মডারেটরের কাজ হচ্ছে সে এই নিউক্লিয়ার রিয়াকশন যেটা এটাকে স্লো ডাউন করবে, অর্থাৎ আমাদের যে নিউট্রনগুলো রিলিজ হচ্ছে তার যে স্পিড, সেই স্পিডটাকে স্লো করে। তো আমরা দেখি কতটুকু স্লো করে। যেমন এখানে মডারেটর হিসেবে ইউজ করা হচ্ছে পিওর গ্রাফাইট, যেটা চেরনোবিলে আপনারা দেখেছেন ইউজ করে। হেভি ওয়াটার ইউজ করা যায়, অথবা লাইট ওয়াটারও অনেক ক্ষেত্রে ইউজ করা যায়। তো বেরিলিয়ামও অনেক ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে এর সাথে। তো নর্মালি যে এনার্জিটা রিলিজ হয় একটা নিউট্রন থেকে, সেটা হচ্ছে 1 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, 1 MeV। তো এই পরিমাণ এনার্জি যদি ট্রাভেল করে ফিউ ইঞ্চ, তাহলে ওইটার স্পিড হচ্ছে 8700 মিটার পার সেকেন্ড। তো সেই স্পিডটাকে মডারেটর দিয়ে 2 মিটার পার সেকেন্ডে নিয়ে আসা হয়, অর্থাৎ আমি এটাকে স্পিডটাকে অনেক অনেক টাইমস কমায় নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মডারেটরের মেইন পারপাস। তো এই মডারেটর তাহলে কি কাজ করতেছে, আমাদের নিউট্রনটাকে স্লো ডাউন করতেছে। তো
এর ছাড়াও আরেকটা কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্ট যেমন আমরা শিল্ডিং এর কথা বলছিলাম, শিল্ডিং এর কাজ হচ্ছে মেইনলি থার্মাল শিল্ডিং। আমাদের নিউক্লিয়ার রেডিয়েশনের যে পার্টিকেলগুলো আলফা বিটা গামা পার্টিকেল বা রে, সেগুলো যাতে সে রিঅ্যাক্টর কোর থেকে বের হওয়ার সময় অ্যাবজর্ব করে নেয়, যাতে বাহিরে না আসে। তো এই থার্মাল শিল্ডিংটাকে আবার ঠান্ডা করার জন্য কুল্যান্ট ইউজ করা হয়। এই জন্য আমরা দেখছিলাম ছবিতে যে ইন অ্যান্ড আউট দুইটা অপশন আছে এখানে, পানি ঢোকার এবং বের হওয়ার। সেটা ওই থার্মাল শিল্ডিংটাকে কুল করার জন্য ইউজ করা হচ্ছে, কারণ সে রিঅ্যাক্টরের ভেতরকার পার্টিকেলগুলো অ্যাবজর্ব করে হিট, মানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন এটাকে কুল করতে হয়। এছাড়া রিফ্লেক্টর আছে। রিফ্লেক্টর হচ্ছে রিঅ্যাক্টরকে সারাউন্ডেড করে থাকে থার্মাল শিল্ডিংয়ের ভেতরে। সেখান থেকে যেই ইলেকট্রনগুলো বা নিউট্রনগুলো, যে এসকেপ নিউট্রন যেগুলো থাকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সেগুলোকে বাউন্স ব্যাক করে আবার রিঅ্যাক্টর মধ্যে ঢুকায় দেওয়া হয়। সো এটা হচ্ছে মেইন রিফ্লেক্টরের কাজ। এছাড়া আছে আমাদের রিঅ্যাক্টর ভেসেল। তো রিঅ্যাক্টর ভেসেল যেটা করছে এটা হচ্ছে পুরো ডম শেপ, এটার ভেতরে হচ্ছে আমাদের রিঅ্যাক্টরটা বসানো থাকে, এই জন্য এটাকে ভেসেল বলা হয়, এটা ক্যাপসুলের মতো। তো এই জন্য এটাকে আমরা বলতেছি রিঅ্যাক্টর ভেসেল। আর আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে কন্ট্রোল রড। তো কন্ট্রোল রড হচ্ছে একটা, হচ্ছে আমরা নিউট্রনকে স্লো ডাউন করার মেকানিজম মডারেটর দিয়ে করছি, সেখানে মডারেটর হিসেবে গ্রাফাইট, ওয়াটার, হেভি ওয়াটার, লাইট ওয়াটার ইউজ করতেছি। আরেকটা হচ্ছে কন্ট্রোল রড, যে কন্ট্রোল রড দিয়ে আমরা আসলে এই একটা ফুল লেন্থ কন্ট্রোল রড যদি আমরা ঢুকাই একটা রিঅ্যাক্টরের ভেতরে, তাহলে সে সম্পূর্ণ নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে পুরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে শাটডাউন করে দিতে পারে, হল্ট অবস্থায় নিয়ে আসতে পারে। এটা হচ্ছে কন্ট্রোল রডের কাজ। তো এটা সব এক্সেস নিউট্রন যেটা রিলিজ হচ্ছে সেটাকে অ্যাবজর্ব করে, এটা হচ্ছে তার মেইন কাজ। সেখানে কি থাকতে পারে, বোরন, কোবাল্ট, সিলভার, ইন্ডিয়াম, এই ধরনের ম্যাটেরিয়ালগুলো থাকতে পারে। তো এটার দুই ধরনের টাইপস আছে, একটা হচ্ছে আমাদের সেফটি রড আর একটা হচ্ছে শিম রড। তো সেফটি রড যেটা, এটা সবসময় বের করা থাকে, রিঅ্যাক্টরের ভেতরে থাকবে না। যখন কেবলমাত্র আপনার রিঅ্যাক্টরটাকে একদম শাটডাউন করা দরকার, তখন আমরা এই সেফটি রডটা দিয়ে রিঅ্যাক্টরটাকে শাটডাউন করবো। অর্থাৎ ফুল লেন্থ সেফটি রড আমরা যদি এই ছবির মতো যদি আমরা পুরোটা ইনসার্ট করে দিই, সাপোজ এই কন্ট্রোল রড যেটা আছে এটা পুরোটা যদি ইনসার্ট করে দিই, তাহলে সে পুরো অ্যাবজর্ব করা শুরু করবে। তো এখানে অনেকগুলো থাকে রড, এটা স্টেপ বাই স্টেপ একটা একটা করে ইনসার্ট করা হয়। তো তখন আমার পুরো নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা হল্ট অবস্থায় নিয়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে সেফটি রড, যেটা হল্ট করতে ইউজ হয়। আরেকটা হতে পারে শিম রড। শিম রডের কাজ হচ্ছে এই রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করা। ধরেন আপনার লোডের ডিমান্ড অনুযায়ী আপনার জেনারেটরের স্পিড রেগুলেট করতে হবে, বা টারবাইন স্পিড রেগুলেট করতে হবে, স্টিম প্রোডাকশন রেগুলেট করতে হবে, তখন আমরা শিম রড দিয়ে দিয়ে সেই কন্ট্রোলিংটা করি। তো এটা যখন আমরা পুরো সেফটি রড দিয়ে পুরো পাওয়ার প্ল্যান্ট বা রিঅ্যাক্টরটাকে অফ করে দিচ্ছি, সেই ঘটনাটাকে বলা হয় স্ক্র্যামিং। অর্থাৎ আমি ফোর্সফুলি সেফটি রড দিয়ে রিঅ্যাকশনটাকে যদি হল্ট করি, তাকে বলা হবে স্ক্র্যামিং। ঠিক আছে? সো এই সেফটি রডগুলো মুভ করা হয় আসলে মোটর দিয়ে, ডিফারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক মোটর, এইগুলো দিয়ে আসলে মুভ করা হয়। সো এই জন্য অনেক সময় এখানে কিছু লস হতে পারে, কিছু অটোমেশনের ইস্যুস থাকতে পারে। সো এই জন্য স্ক্র্যামিং মেকানিজমটা আমাদের থাকতে হয় আর কি রিঅ্যাক্টরে। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি রিঅ্যাক্টরের ভেতরকার বেসিক কম্পোনেন্টগুলো। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার ফিশনটা হচ্ছে কন্ট্রোল রড কন্ট্রোল করে, কিন্তু ফিশনটা তৈরি হয় কিভাবে? ফিশন যেটা হয় এটা তো আসলে আমাদের ইনিশিয়েট করতে হয়, অর্থাৎ আপনি সরাসরি নিউট্রনকে আঘাত করতে হয়। তো ওইটা করার জন্য আপনার ইনিশিয়েটর থাকে, একটা মেকানিজম থাকে, সেখান দিয়ে আসলে এই নিউক্লিয়ার রিঅ্যাকশনটা আমরা শুরু করি, বা চেইন রিঅ্যাকশনটা শুরু করতে পারি। হ্যাঁ, তো ধরেন আপনার কোনো একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ফুয়েল দেওয়ার সাথে সাথেই যে রিঅ্যাকশন শুরু হবে তা না, ওর সাথে
রিয়াকশন শুরু করার জন্য ওইখানে ফার্স্টেই আপনাকে নিউট্রনটাকে ভাঙতে হবে, তো এটার জন্য আলাদা একটা ম্যাটেরিয়াল দিয়ে ওই জিনিসটা শুরু করা হয়। ঠিক আছে, বুঝতে পারছি? জি জি স্যার। তো ওই ওই পার্টগুলো আমি আসলে এখানে কভার করছি না, আমরা মেইনলি পাওয়ার প্ল্যান্টটার যে কম্পোনেন্টগুলো আমরা আসলে ফিজিক্সের পার্টে যাচ্ছি না, এই জন্য আমি ওই জিনিসগুলো বলা চলে যে ইগনোর করে গেছি আর কি। ঠিক আছে, ওকে। সো আমরা একটু দেখি এবার আমাদের কি কি টাইপস রিয়েক্টর আছে। রিয়েক্টর আসলে দুই রকম হতে পারে, একটা হচ্ছে নিউট্রনগুলো যদি স্লো হয় তাহলে থার্মাল রিয়েক্টরটা স্লো রিয়েক্টর বলি, আর একটা হচ্ছে যদি ফাস্ট রিয়াকশন হয় তাহলে এটা ফাস্ট রিয়েক্টর বলি। তো এর উপর ভিত্তি করে অনেকগুলো টাইপস আছে। তো এখানে যেমন কিছু ফ্যামিলি আছে কিছু রিয়েক্টরের, যেমন একটা হচ্ছে পুল টাইপ, একটা হচ্ছে প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টর PWR, এটা আমরা দেখব। একটা হচ্ছে বয়লিং ওয়াটার রিয়েক্টর BWR, এটা দেখব। এছাড়া আছে ফাস্ট ব্রিডার। আর PWR এর একটা আপডেটেড ভার্সন যেটা কানাডা অ্যাটমিক কমিশন ডিজাইন করেছে, সেটাকে বলা হয় ক্যান ডু। তো প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়েক্টর, নর্মাল প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টরে ওয়াটারটা হচ্ছে লাইট ওয়াটার, আর প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়েক্টরের এই ওয়াটারটা হেভি টাইপ ওয়াটার, দ্যাটস ওয়াই এটা স্পেশাল ডিজাইন, এর জন্য এটাকে বলা হচ্ছে PHWR। এছাড়াও নেভাল রিয়েক্টর রিসার্চ লেভেলে কিছু রিয়েক্টর আছে, কিছু লেভেলে আছে অবসোলেট হয়ে গেছে, যেমন RBMকে আপনারা যেটা চেরনোবিলে দেখেছেন, সেটা ছিল আবার লাইট ওয়াটার, কিন্তু ওইটার যে মডারেটরটা ছিল গ্রাফাইটের তৈরি, অর্থাৎ লিকুইড কোনো মডারেটর ছিল না, রাদার ফুয়েলের সাথে গ্রাফাইট কানেক্টেড ছিল, ওই গ্রাফাইটগুলো ছিল মডারেটর। আর সেটার কুলিংয়ের জন্য থার্মাল কুলিংটা করতে হচ্ছে লাইট ওয়াটার যেটা সে। তো ঘটনাটা কিন্তু এখান থেকেই ঘটে, RBMকে যে কুলিংয়ের সমস্যা যেটা ছিল ওইখান থেকে কিন্তু আপনারা দেখেছেন যে সিরিজে, রাইট? এছাড়া আরও আছে অ্যাকুয়াস হোমোজেনাস রিয়েক্টর, লিকুইড ফ্লোরাইড রিয়েক্টর, এগুলো কিছু লেভেলের রিয়েক্টর আছে। তো আমরা মোস্টলি PWR, BWR, ক্যান্ডু এবং RBMকে এই চারটার কিছু স্ট্রাকচারাল ডিফারেন্সগুলো আমরা অবজার্ভ করবো আজকের ক্লাসে, সাথে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব। ওকে, তো শুরুতেই আমরা আসি একটু বয়লিং ওয়াটার রিয়েক্টর দিয়ে। বয়লিং ওয়াটার রিয়েক্টর মানে হচ্ছে রিয়েক্টরের ভেতর পানি থাকবে, সেই পানিটাকে আপনার রিয়েক্টরের যে রিয়াকশন সেখান থেকে যে জেনারেটেড হিট সেটা দিয়ে আমরা বয়েল করব, সেখান থেকে সরাসরি সেই বয়েলড ওয়াটারটাকে আমরা স্টিম আকারে পাবো, টারবাইনে দিব, টারবাইন থেকে ওয়াটারটা কনডেন্সড হয়ে আবার পাম্প করে রিয়েক্টরে নিয়ে আসবো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই রিয়েক্টরের ভেতরকার ওয়াটারটাই কিন্তু সাইকেলে ইউজ হচ্ছে বারবার, সো এখানে রিঅ্যাক্টিভিটি থাকতে পারে ওয়াটারে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে বয়লিং ওয়াটার রিয়েক্টর, যেখানে ওয়াটারটা একটা ওয়াটারই পুরো লুপের মধ্যে আছে, রিয়েক্টর হয়ে টারবাইন হয়ে কনডেন্সার হয়ে একটাই ওয়াটার। তো এটাকে বলা হচ্ছে বয়লিং ওয়াটার রিয়েক্টর। তো এখানে ফুয়েল আছে এনরিচড ইউরেনিয়াম, এবং এখানকার কুলেন্ট হিসেবে ইউজ হচ্ছে অর্ডিনারি ওয়াটার, এবং এটাই মডারেটর হিসেবেও ইউজ হচ্ছে, মানে লাইট ওয়াটার যেটা সেটাই মডারেটর হিসেবে ইউজ হচ্ছে। তার মানে ভেতরে ফুয়েল রডের সাথে আলাদা করে কোনো ম্যাটেরিয়াল নাই মডারেটর হিসেবে, রাদার ওয়াটারটাই হচ্ছে আমাদের মডারেটর। তো এটার যে ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে লেখা। তো মেইনলি এখানকার যে ইনফরমেশনগুলো দরকার আমাদের একটু মনে রাখা, সেটা হচ্ছে টেম্পারেচার 285 ডিগ্রি টেম্পারেচার হয়, আর এখানকার যে সার্কুলেশনে ওয়াটারটাই আসলে মেইনলি মডারেটর এবং কুলিং হিসেবে ইউজ হচ্ছে। আর এখানে কন্ট্রোল রড দিয়ে আমাদের কিন্তু পাওয়ারটা, রিয়েক্টরের যে পাওয়ার সেটা কন্ট্রোল করা হয় কন্ট্রোল রড দিয়ে। আরেকটা হচ্ছে ওয়াটার ফ্লো চেঞ্জ করে, দুইটা ওয়েতে আমরা এটার কন্ট্রোল করতে পারি পাওয়ারটাকে। আরেকটা বিষয়, এখানকার যে প্রেশার, সেই প্রেশারের ভ্যালুটা হচ্ছে অলমোস্ট 70 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 70 অ্যাটমসফিয়ার, অথবা আমরা যদি আরও সংক্ষেপে বলি 7 মেগাপ্যাসকেল। হ্যাঁ, 7 MPa। সো এটা হচ্ছে আমাদের একটার ভেতরকার প্রেশার। আর টেম্পারেচার 285 ডিগ্রি বা 286 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকমই টেম্পারেচার মোস্টলি থাকে। আর এই ওয়াটারটা কিন্তু রেডিও অ্যাক্টিভ, সো এইটা একটা ইস্যু, এই জিনিসগুলোতে খুব সেফটি মেজারমেন্ট নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, এটা কি বোঝা গেছে বয়লিং ওয়াটার রিয়েক্টরের কাজটা? জি স্যার। ইয়েস স্যার। গুড। এটার সাথে আমরা সেকেন্ড PWR দেখবো, এটা হচ্ছে BWR, আমরা এখন দেখবো PWR।
তো তার আগে বিডাব্লিউআর এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখি। এখানে অ্যাডভান্টেজের মধ্যে আছে যে এখানে কোনো যেটা হচ্ছে কম্পোনেন্ট অনেক কম লাগে, যেহেতু হিট এক্সচেঞ্জার নাই, কম্পোনেন্ট কম লাগতেছে, অপারেশন টেম্পারেচারটা অনেক কম, কস্ট একটু কম লাগবে যেহেতু কম্পোনেন্ট কমে যাচ্ছে। কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন রেডিও অ্যাক্টিভিটি, ওয়াটারটা রেডিও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই ধরনের কিছু ইস্যুজ আছে। এছাড়াও কন্ট্রোল রডের যে এই কন্ট্রোলিংটা অনেক সময় যদি এরর কন্ট্রোলিং হয়, অর্থাৎ আমি যদি কন্ট্রোল রডটাকে প্রপারলি ইনিশিয়েট করতে না পারি এই রিয়াকশনটা হল্ট করার জন্য, তাহলে এখানে বেশ পাওয়ার লস বা এর থেকে আরও অ্যাক্সিডেন্টের ইস্যুস সম্ভাবনা থেকে যায়। তো এইগুলো ছিল বিডাব্লিউআর এর সাইড থেকে কিছু ডিসঅ্যাডভান্টেজ। আর পিডাব্লিউআর এ যদি আমি যাই, যেটা হচ্ছে প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। প্রেশারাইজড শব্দটার অর্থ বোঝা যাচ্ছে আগেরটার থেকে এটার প্রেশারটা থাকবে অনেক বেশি, এবং সেই প্রেশারের লেভেলটা হচ্ছে অলমোস্ট 15 মেগাপাস্কেল বা 150-এর মতো অ্যাটমসফিয়ার থাকে। তার মানে 150 অ্যাটমসফিয়ার প্রেশার এটার ভেতর আমরা পাবো। আর এটার টেম্পারেচারটাও যেহেতু প্রেশার বেশি, টেম্পারেচারটা হবে অলমোস্ট 350-এর মতো, 350 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো এরকম লেভেলের টেম্পারেচার ভেতরে থাকে। আরেকটা লক্ষণীয় বিষয়, এটার যে রিঅ্যাক্টরের যে ভেসেল, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেশারাইজার দিয়ে প্রেশার বাড়ানো হচ্ছে। সো এখানকার ওয়াটার যে হিটটা সেটা কিন্তু সরাসরি টারবাইনে দেওয়া হচ্ছে না, ওই ওয়াটারটা হিট এক্সচেঞ্জ করতেছে একটা স্টিম জেনারেটর ইউনিটের ভেতর। তো সেই স্টিম জেনারেটর ইউনিট হিটটা রিসিভ করে অনলি। সো এই ওয়াটারটা কিন্তু নন রেডিও অ্যাক্টিভ ওয়াটার। তো এই ওয়াটারটা স্টিম জেনারেট করলো, টারবাইনে গেল, কনডেন্সারে গেল, এই পুরা স্টিম লুপটা কমপ্লিট হলো। তার মানে বোঝা যাচ্ছে আগেরটা যেমন রেডিও অ্যাক্টিভ ওয়াটারটা সার্কুলেট হতো, এখানে কিন্তু সেইটা সার্কুলেট হচ্ছে না। সো সেকেন্ডারি মেকানিজমের জন্য এই এই জিনিসটা বিডাব্লিউআর থেকে আরও বেটার, আরও সেফ। ঠিক আছে, আর এখানকার যে পাওয়ার কন্ট্রোল মেথডে অনেক সময় বোরিক অ্যাসিড ইউজ করা হয়। ঠিক আছে, বোরিক অ্যাসিড অনেক সময় ইউজ করা হয়। তো এই জিনিসগুলো এখানে আমরা একটু দেখি, লেখা আছে, আপনারা একটু রিডিং পড়লেই ইনফরমেশনগুলো এখান থেকে বের করে নিতে পারবেন। তো এখানকার প্রেশার, টেম্পারেচার সবই বলে দিয়েছি আমি। আর কিছু অ্যাডভান্টেজের মধ্যে দেখা যাচ্ছে এটা অনেক স্টেবল, ডিজাইন অনেক সেফ, এবং মেনটেনেন্সও অনেক সেফ। আর অর্ডিনারি ওয়াটার যেটা, সেটা ইউজ করা হচ্ছে, লাইট ওয়াটার, নর্মাল পানি যেটা, এটা ইউজ করা হচ্ছে। আর এখানকার স্টিম যেটা জেনারেট হচ্ছে নন রেডিও অ্যাক্টিভ, সো অনেক সেফ এখানে। আর এনরিচড ইউরেনিয়াম, লাইট ওয়াটার ক্যান বি ইউজড এজ মডারেটর হিসেবেও লাইট ওয়াটারই আমরা ইউজ করছি। সো এখানে আর কোনো ইস্যুস নাই। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে এটার যেহেতু হাই প্রেশার, কনস্ট্রাকশন মেকানিজম, কস্ট এগুলো অনেক বেশি। অপারেশন অবস্থায় রিফুয়েল করা যায় না, রিফুয়েল করতে হলে আপনাকে এটা হল্ট করে তারপরে রিফুয়েল করতে হবে। আর কিছু যেমন আছে যে বয়লার যেটা ডিজাইন করা হবে সেটা অনেক কমপ্লেক্স পাইপিং প্রয়োজন, এটা একটা মেজর ইস্যু। সো এখানে আসলে মেইনলি এই কনস্ট্রাকশন লেভেলের জিনিসগুলোই আসলে মেইনলি খুবই কস্টলি আর কি। এটাই হচ্ছে বিডাব্লিউআর থেকে প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর যেটা, সেটার বেসিক ডিফারেন্স। এটাতে কোনো কোয়েশ্চেন আছে কারো? নো স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরের টাইপটা একটু দেখি। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে, আমরা যেটা দেখেছিলাম যে আরবিএমকেটা আমি এই ছবিটা একটু ঘোলা, আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাই, আমি লিঙ্কটা দিয়ে দিব সবাইকে। সো এটা হচ্ছে আরবিএমকে একটা হচ্ছে সোভিয়েত ডিজাইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রথমত। সো এখানে চেরনোবিল ডিজাস্টারের সময় এই আরবিএমকে রিঅ্যাক্টর ওখানে ছিল, এটা কুলেন্টটা লাইট ওয়াটার দিয়ে হয়। সো এখানে যে ইস্যুটা আছে যে মডারেটর হিসেবে এখানে ইউজ করা হয়েছিল গ্রাফাইট। তো এটা একটা বিষয়, গ্রাফাইট ছিল। অ্যান্ড এটার কন্ট্রোল রড যেটা বোরন কার্বাইড ছিল এটার কন্ট্রোল রডের ম্যাটেরিয়াল।
আর এখানে যেটা ছিল, আমি যদি দেখি ডিজাইনটা, যে উপরে কন্ট্রোল রড আছে, এটা ইনসার্ট করতে হতো। দুইটা সাইডে আমাদের স্টিম জেনারেশন হওয়ার পর যে কালেক্টর, সেই স্টিম কালেক্টর আছে দুইটা সাইডে দেখতে পাচ্ছি। আর ভেতরে ওয়াটার দেওয়া ফুয়েল রড, গ্রাফাইট হিসেবে আছে মডারেটর। তো এই ছিল মোটামুটি আরবিএমকে রিঅ্যাক্টরের ডিজাইন। আর এখানে যে ইস্যুটা আছে সেটা হচ্ছে আরবিএমকে রিঅ্যাক্টরের কিছু স্ট্রেংথ উইকনেস আমাদের জানতে হবে। একটা হচ্ছে the low core power density of RBMK provides a unique ability to withstand during blackout. এটা হচ্ছে ওদের একটা সবচেয়ে বড় ফিচার। আর এখানে কিছু ইস্যুর মধ্যে যেমন একটা আছে যে লিমিটেড ক্যাপাবিলিটি ফর স্টিম সাপ্রেশন ইন দ্য গ্রাফাইট স্ট্যাক। আমাদের ভেতরে যে গ্রাফাইটগুলো আছে, সেই গ্রাফাইটগুলোর যে স্টিম সাপ্রেস করার ক্যাপাসিটি সেটা ছিল খুব কম। আর একটা সমস্যা ছিল, এটা ডিজাইন লেভেলে কিছু সেফটি সিস্টেম রিডান্ডেন্সি ছিল বা ফ্লস ছিল, এটা একটা ইস্যু। আর একটা বিষয় ছিল, যখন কুলিং ওয়াটার আমাদের ভেতরে সাপ্লাই হয় সেটা থার্মাল স্ট্যাবিলিটির জন্য, কিন্তু এই কুলিং ওয়াটার যদি কোনো কারণে লস্ট হয়, পাওয়ার বাড়তে থাকতো। এই পাওয়ার বাড়ার ঘটনাটাই কিন্তু চেরনোবিলে হয়। হুট করে পাওয়ার পাম্প অফ হয়ে যাওয়ায় পাওয়ার বাড়তে থাকে, ওইটাকে বলা হয় পজিটিভ ভয়েড কোফিশিয়েন্ট, এবং তখনই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর কি। তো এটা ছিল একটা মেজর ফ্লজ আর কি। এই ফ্লজটাই পরবর্তীতে ডিজাইনে চেঞ্জ এনে নতুন জেনারেশনের রিঅ্যাক্টরগুলো ডিজাইন করা হয়েছিল আর কি। ঠিক আছে, এই জন্য এটা এখন অবসোলেট হয়ে গেছে এই পজিটিভ ভয়েড কোফিশিয়েন্ট ইস্যুটার জন্য। ওকে, ওকে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহমিদ কোশ্চেনটা একটু বলবেন, কি বললেন? দ্য চেরনোবিল দে ওয়ার সেইং দ্যাট আরবিএমকে রিঅ্যাক্টর ক্যান নট ব্লো আপ। স্যার চিরনবিল সিরিজে বলতেছিল স্যার, তাদের যে সায়েন্টিস্টগুলো ছিল তারা বলতেছিল যে আরবিএম কে ব্লো হতে পারবে না। কিভাবে হচ্ছে সবার কাছে এক্সপ্রেশন যাচ্ছিল, কিন্তু কারো কাছে কোনো এক্সপ্রেশন ছিল না তখন। তো এটা কেন বলতেছিল যে আরবি হ্যাঁ, এম এটাই কে তো বললাম, ব্লো? এই জিনিসটাই বললাম, এই যে আপনার পাওয়ার যে ইনক্রিজ হওয়ার ব্যাপারটা, তখন এই কনসেপ্টটা ওদের জানা ছিল না আর কি, যে এখানে এই ধরনের ইস্যু হচ্ছে, যে পজিটিভ ভয়েড কোফিশিয়েন্টের জন্য যে পাওয়ার ইনক্রিজ হচ্ছে, এই কনসেপ্টটাই তো তখন ছিল না ওদের কাছে। বুঝতে জি পারছি, স্যার, এটা জি একটা স্যার। ডিজাইনের ফ্ল। ওরা ডিজাইন যেটা করেছে ঠিক আছে, কিন্তু ওরা এই যে বিহেভিয়ারটা যে হবে, পজিটিভ ভয়েড কোফিশিয়েন্ট, পাওয়ারটা যে ইনক্রিজ করবে হুট করে, এই কনসেপ্টটা তখনও তাদের কাছে তার অবগত ছিল না। ঠিক আছে, সো এটাই আর কি। ওকে, এনিওয়ে, তারপর আমরা আসি। স্যার, হ্যাঁ বলেন। স্যার আরবিএম কিট কি তার মানে রাশিয়ান ডিজাইন? হ্যাঁ, রাশিয়ান ডিজাইন। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্যান ডু ফাইনাল, যেটা এটা নতুন কিছুই না। ক্যান ডু হচ্ছে ক্যানাডার অ্যাটমিক অ্যাসোসিয়েশন ডিজাইন করেছে, এবং ওরা এটা হেভি ওয়াটার দিয়ে ডিজাইন করেছে। আমরা এতক্ষণ যা দেখেছি, দুইটা বয়েল ওয়াটার, প্রেশারাইজড ওয়াটার, সবগুলো কিন্তু লাইট ওয়াটার। আর আমরা যেটা এখন দেখবো, এটা হচ্ছে আসলে ক্যানাডার যেটা ইউজ করে, ওটা হচ্ছে হেভি ওয়াটার টাইপ রিঅ্যাক্টর, অর্থাৎ মডারেটর হিসেবে যেটা ইউজ করা হচ্ছে সেই ওয়াটারটা হেভি ওয়াটার। এটার মধ্যে ডিউটেরিয়াম অক্সাইড, যেটা ডাইঅক্সাইড, সেটা বেশি থাকে, এই জন্য এটাকে হেভি ওয়াটার বলা হচ্ছে। আর এখানে ডিটিও যেটা, মানে ডিউটেরিয়াম অক্সাইড যেটা, এটা অনেক এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল, বা আমি বলবো যে এটা খুব এক্সপেন্সিভ। রিঅ্যাক্টরের অলমোস্ট 20% কস্টই আসে এই ডিউটেরিয়ামের জন্য। মানে পুরো রিঅ্যাক্টরের ভেতরের ডিউটিও যেটা, এটার কস্টই 20% থাকে নর্মালি। সো তবুও কানাডা এটা ডিজাইন করেছে সেফ অপারেশনের জন্য, হয়তো মডারেটর হিসেবে এটার ফিজিক্সটা অনেক ভালো, দ্যাটস ওয়াই। আর এখানে বাকি প্রসেস অলমোস্ট সিমিলার। এখানে একটা সুবিধা হচ্ছে এদের ফুয়েল লোডিং মেশিন আছে, অর্থাৎ আপনি চাইলেই ফুয়েল লোড করতে পারবেন অপারেশন কন্ডিশনে। সো এই কিছু ডিফারেন্স এখানে আছে। আর ফুয়েল হিসেবে 5% এনরিচড ইউরেনিয়াম ইউজ করা হয়। সো এনরিচমেন্ট কেন করতে হচ্ছে, পার্সেন্টেজ, এগুলো সব ফিজিক্সের বিষয়। আমি ওই জিনিসগুলো এখানে ইচ্ছা করেই নিয়ে আসিনি, কারণ কন্টেন্ট অযথাই বাড়ানোর দরকার ছিল না। বাট এগুলো পুরো ফিজিক্সের বিষয়, এগুলো আমি এখানে আনিনি। আর এমনিতে ক্যান্ডু ডিজাইন যেটা হয়, যে এখানে এই যে ডিউটেরিয়াম অ্যাটম রিপ্রেজেন্টস অ্যাবাউট 1.5% অফ হাইড্রোজেন ফাউন্ড ইন নেচার। সো এটা প্রডিউস করাটাও খুব ডিফিকাল্ট, এই লেভেলের
কম্বিনেশনে রেখে ওয়াটারটা প্রডিউস করা খুব ডিফিকাল্ট। সো এখানে যে হেভি ওয়াটারটি ইউজ করা হচ্ছে সেই হেভি ওয়াটারটি রিয়েক্টরের ভিতর কুলিংয়েও ইউজ করা হচ্ছে, আবার একই সাথে মডারেটর হিসেবেও ইউজ করা হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যান ডু টাইপ রিয়েক্টর। তো এই কয়েকটা রিয়েক্টর হচ্ছে আমাদের বেসিক এই কোর্সের জন্য দরকার। প্রতিটার মেইন কিছু ফিচার এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা পড়তে পারি তাহলেই হবে। তবে একটা জিনিস লক্ষণীয় যে এর সাথে সাথে আমাদের বাংলাদেশে যে রিয়েক্টরটার নিয়ে কাজ হচ্ছে, যে পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে, সেটা রিয়েক্টরের নামটাও আপনাদেরকে মনে রাখতে হবে। তো আপনারা কি জানেন সেই রিয়েক্টরের ভার্সন বা মডেল বা কোন জেনারেশনের রিয়েক্টর সেটা? কারো কি কোনো আইডিয়া আছে? আমরা একটু যদি দেখি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? জি স্যার। এখানে খেয়াল করে দেখেন, এটাকে বলা হচ্ছে VVER সিরিজের একটা রিয়েক্টর, এবং এই রিয়েক্টরটা মেইনলি PWR টাইপ রিয়েক্টর, স্পেশাল ডিজাইন প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টরের 3rd জেনারেশন ভার্সন, এবং এটার মডেল নাম্বার হচ্ছে 1200/523। জাস্ট 1200টা মনে রাখলেই হবে। সো মেইনলি আমাদের এরকম দুইটা ইউনিট হচ্ছে যার থার্মাল ক্যাপাসিটি 3200 মেগাওয়াট করে, 2 ইন্টু 3200 মেগাওয়াট থার্মাল ক্যাপাসিটি, আর ইলেকট্রিক্যালি হচ্ছে 2 ইন্টু 1200 মেগাওয়াট। হ্যাঁ, তো নেম প্লেট ক্যাপাসিটি বলা হচ্ছে 2160 মেগাওয়াট। তো এই ইনফরমেশনগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। এর মধ্যে VVER যেটা, এই জেনারেশনটা হচ্ছে আমাদের 3rd প্লাস প্লাস জেনারেশনের মধ্যে পড়ে, অর্থাৎ 3rd জেনারেশনেরও অ্যাডভান্সড ভার্সন আর কি। এটাকে বলা হয় 3+ জেনারেটর, 3+ নিউক্লিয়ার রিয়েক্টর। তো 3+ যেই রিয়েক্টরগুলো আছে এর মধ্যে বেশ কয়েকটা ভার্সন আছে, যেমন ক্যান্ডুর একটা অ্যাডভান্সড ভার্সন আছে, তেমনিভাবে BWR এর কিছু অ্যাডভান্সড ভার্সন আছে, প্রেশারাইজড রিয়েক্টরের অ্যাডভান্সড ভার্সন আছে। এই প্রেশারাইজড রিয়েক্টরের অ্যাডভান্সড ভার্সনটাই হচ্ছে VVER। তো এটাকে অনেক সময় WWERও বলে, ওয়াটার এনার্জেটিক রিয়েক্টরও বলা হয়ে থাকে আর কি। তো জেনারেশন 3+ নিউক্লিয়ারের রিয়েক্টরের পরে আসে জেনারেটর 3++, এরপরে আসে জেনারেশন 4। তো আমাদেরটা হচ্ছে জেনারেশন 3+ সিরিজের নিউক্লিয়ার রিয়েক্টর, যেটা PWR টাইপ। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে। এইখানে যে দেওয়া আমাদের দেশের যে মডেলটা, এই মডেলের নাম্বারটা মনে রাখতে হবে। ওকে, বোঝা গেছে সবার? জি স্যার। ওকে, গুড। তো এই ছিল আজকের লেকচার। নেক্সট লেকচার থেকে আজকে পর্যন্ত আমাদের পাওয়ার প্ল্যান্ট মোটামুটি সব শেষ। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে ইকোনমি পড়া শুরু করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমরা অ্যাটেন্ডেন্স নিচ্ছি। স্যার, জি। স্যার এক্সামের আগে 5টা ক্লাস আছে না স্যার? না, ক্লাস আছে আরো। এক্সামের আগে তো কয়টা, 6-7টার মতো ক্লাস আছে এখন। স্যার এক্সাম 8 তারিখ থেকে না স্যার? ঈদের পরে এক্সাম। স্যার ঈদের পরে কি কোনো ক্লাস যাবে? ঈদের পরে ক্লাস কেন যাবে? ঈদের ছুটির পর থেকেই তো ফাইনাল। তার রুটিনটা একটু দেখে নিন ক্যালেন্ডারে। স্যার টাইম স্যার যেটা সরি স্যার মানে যেটা আগে দেওয়া ছিল স্যার সেটা থাকবে? হোপফুলি ওইটাই থাকবে, হ্যাঁ ওই টাইমই থাকবে। সেম টাইমে আমি হয়তো ইয়াটা ফিক্স করে দিব আর কি, কত ঘন্টার এক্সাম ওটা ফিক্স করে দিব। স্যার ডেটও স্যার সেম না? হ্যাঁ, 10 এটা একদম তারিখে? ফিক্সড, ওটা অফিশিয়ালি ফিক্সড, আমাদের সাইড থেকে কিছু করার নেই। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। স্যার আমাদের কি আর কুইজ হবে না স্যার? হ্যাঁ, একটা কুইজ হবে, সেটা আমি ইকোনমি পার্টের একটা বা দুইটা লেকচার পড়ানোর পর নিব আর কি, নেক্সট উইকে নিব। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। আচ্ছা। ওকে, তাহলে আজকের মতো স্যার। lecture-